হ্যালো এভরিওয়ান, এমএস একাডেমিতে সবাইকে স্বাগত জানাই। তোমরা প্রত্যেকেই জানো কনস্টেবলের পুলিশের কেপি কনস্টেবলের নোটিফিকেশন চলে এসছে। তো সেক্ষেত্রে তোমরা অনেক দিন ধরে অপেক্ষা করছিলে এবং প্রত্যেকের মধ্যে অনেক কিছু প্রবলেম চলছিল যে স্যার এবার কি কোনো রকম চেঞ্জ হবে নাকি আগের প্যাটার্ন থাকবে, বয়সটা কেমন থাকবে, এই সমস্ত অনেক কোশ্চেন এসেছিল। তো সেগুলো সবই আমি এই ভিডিওতে আলোচনা করে দিচ্ছি, পুরোটা দেখো। আশা করি তোমার এটা দেখার পরে আর কোনো ভিডিও দেখতে হবে না এবং প্রত্যেকটা জিনিস ধরে ধরে আমি আলোচনা করে দেবো। প্রতিটা পয়েন্টকে ভালো করে মাথায় রাখবে এবং ফর্ম ফিল আপ করা যখন শুরু হবে 1 তারিখ থেকে ফর্ম ফিল আপ করা শুরু, তো সেখানে কিন্তু কোনো ভুল করবে না। ফর্ম ফিল আপ করার আগে অবশ্যই যে জায়গাগুলো ইম্পর্টেন্ট, যেগুলো গুছিয়ে নিতে হবে সেটা হাতের কাছে গুছিয়ে নিয়ে তারপর ফর্ম ফিল আপ করতে বসবে। ওকে, চলো পুরো ক্লাসটা দেখো, দেখে প্রত্যেকটা জায়গা যেগুলো তোমার মনে হচ্ছে তোমার লাগবে সেগুলো কিন্তু পয়েন্ট করে রাখবে। দেখো, প্রথমত আমরা যেটা দেখছি যে কনস্টেবল এবং লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ এর উপরে রিক্রুটমেন্টটা এসছে। সেখানে আমাদের সিটস কত দিয়েছে যদি আমরা দেখি, কনস্টেবল মেল ক্যান্ডিডেটদের জন্য 3464টা আছে এবং লেডি কনস্টেবল হিসেবে 270টা সিট আছে। অ্যাপ্রক্সিমেটলি আমরা 3700-800 কাছাকাছি ধরে নিচ্ছি সিট। ওকে, তো এই যে সিটটা আছে, এই সিট কিভাবে কাদের জন্য কি আছে সেটা ভাগ করে দিয়ে দেওয়া আছে। তো তোমার কাজ এগুলো দেখানো, তোমার কাজ হচ্ছে একটা সিট, একটা মাত্র সিটের জন্য লড়বে। তাই এগুলোর কথা প্রথমে মাথা থেকে আউট করে দেবে। এগুলো নিয়ে যত ভাববে তত তুমি ফেলের দিকে এগিয়ে যাবে। তাই এটা একদম প্রথমে ছেড়ে দাও, শুধু এইটুকু দেখে নিয়ে বাকি ছেড়ে দাও। আমাদের এবার কাজ কি? আমাদের মেন যেটা কাজ হচ্ছে যে আমি এটা পড়তে গেলে কিভাবে পড়বো, কি করব, সেগুলো পড়ার স্ট্র্যাটেজি কিভাবে কি করবে তার ডিটেলস ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেওয়া হবে। ওটা অবশ্যই দেখে নিও, তাহলে তুমি বুঝে যাবে কোনটা কিভাবে পড়তে হবে। ঠিক আছে, তো চলো আমরা নেক্সট কি বলছে, কি মেন পয়েন্ট সেগুলো একটু আলোচনা করে নিই। আচ্ছা, সবার প্রথমে যেটা আমি বলতে যাচ্ছি এলিজিবিলিটি। এটা অনেক স্টুডেন্ট জানে না, নতুন যারা, তো তাদের ক্ষেত্রে আগে ভালো করে জেনে নাও যে এখানে কি ফ্যাক্টর থাকছে। প্রথমত ইন্ডিয়ার হতে হবে, মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া, এটা প্রত্যেকে জানে। 2 নম্বর পয়েন্ট, বয়স নিয়ে যেটা প্রবলেম, বয়স কি হচ্ছে 18 বছর থেকে 30 বছর, অনেকে 27-28 এইসব চলছিল, তো 18 থেকে 30 বছর স্টুডেন্টরা দিতে পারবে। এটা জেনারেল ক্যান্ডিডেটদের জন্য বলা হচ্ছে 18 থেকে 30 বছর, এবং সেটা হিসেব হবে কি হিসেবে না 24/1/2024 ওই ডেট ধরে হিসেব করে 18 থেকে 30 বছরের মধ্যে থাকতে হবে। এবার রিল্যাক্সেশন থাকে কাদের কাদের, আপার এজ লিমিট শ্যাল বি রিল্যাক্সেবল বাই 5 years ইন কাস্ট অফ শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইবস। 3 বছর থাকছে কাদের জন্য, আদার ব্যাকওয়ার্ড মানে যেটা ওবিসি এ ওবিসি বি তাদের জন্য। একই রকমভাবে থার্ড জেন্ডার বা ট্রান্সজেন্ডার তাদের থাকছে তোমার 5 বছর করে। এগুলো তোমার যার যে পয়েন্টটা লাগবে সেটা দেখে নেবে। ঠিক আছে, নর্মাল জেনারেলদের জন্য এটা খুব ভালো করে মাথায় রাখবে, আর বাকি জায়গাটা যার যেটা লাগবে দেখে নাও, একই ব্যাপার। এবার যে কথাটা বলা আছে, ডেট অফ বার্থটা কীভাবে নেওয়া হবে। নোটগুলো অনেক সময় স্টুডেন্টরা ছেড়ে যায়, পড়ে না, নোটগুলো ভালো করে পড়বে। এখানে কিছু কথা বলা থাকে, ডেট অফ বার্থ অ্যাজ রেকর্ডেড ইন মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড অর সার্টিফিকেট উইল অনলি বি অ্যাকসেপ্টেড অ্যাজ ভ্যালিড প্রুফ ফর দ্য ভেরিফিকেশন অফ এজ। যখন তোমার বয়সটা ভেরিফিকেশন হবে তখন কেবলমাত্র মাধ্যমিক অথবা তার ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ডে যে বয়সটা আছে, তোমার হয়তো এমনি আছে আধার কার্ডে অথচ মাধ্যমিকটা নেই, চলবে না কিন্তু। তো মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট থেকেই কিন্তু ভেরিফিকেশন প্রসেসটা হবে। ওকে, থার্ড জেন্ডার অর ট্রান্সজেন্ডার ক্যান্ডিডেট বিলঙ্গিং টু ওবিসি এ ওবিসি বি অ্যান্ড আনরিজার্ভ ক্যাটাগরি উইল গেট আপার এজ রিল্যাক্সেশন বাই ম্যাক্সিমাম 3 years। ওদের এজের এই আছে, এটা দেখে নাও, যাদের লাগবে নেবে। তাহলে এখানে মেন বিষয়বস্তু বুঝতে পেরেছো, 1/1/2024 এটার উপর বেস করে 18 থেকে 30 বছর হতে হবে। আর এখানে যেটা হচ্ছে ভেরিফিকেশনটা হবে মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট থেকে। ঠিক আছে, এবার চলো নেক্সট, এডুকেশন কোয়ালিফিকেশন। এডুকেশন কোয়ালিফিকেশন এখানে কি আসছে, প্রত্যেকে জানো যে পুলিশের পরীক্ষাতে এডুকেশন কোয়ালিফিকেশন লাগে জাস্ট মাধ্যমিক পাস। মাধ্যমিকে কত পেয়েছো কি পেয়েছো সেটা লাগে না, শুধুমাত্র মাধ্যমিক পাস করলেই কনস্টেবলের পরীক্ষা দিতে পারবে।
তাহলে দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি পাস মাধ্যমিক এক্সামিনেশন ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর ইটস ইকুইভ্যালেন্ট। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অথবা ওর ইকুইভ্যালেন্ট থেকে মাধ্যমিক এক্সামিনেশন পাস করতে হবে। ওকে, নেক্সট পয়েন্ট, ল্যাঙ্গুয়েজ। দ্য অ্যাপ্লিকেশন মাস্ট বি, ল্যাঙ্গুয়েজ দেখো তুমি কলকাতা পুলিশের পরীক্ষা দিতে যাচ্ছ কনস্টেবলের, সেখানে তোমাকে মাস্ট কি জানতে হবে? বাংলাতে কথা বলা, পড়া লেখা এবং কথা বলা। তাহলে কি থাকছে? বলছে দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি এবল টু রিড, রাইট অ্যান্ড স্পিক বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ provided that the provision will not be applicable to the person who are permanent residents of Hill subdivision of Darjeeling and Kalimpong district। মানে কি, দার্জিলিং কালিম্পং ওদিকের মানুষেরা তো নেপালিতে কথা বলে, তো তাদের ক্ষেত্রে কোশ্চেনও বাংলা এবং নেপালি দুটো ভাষাতে থাকবে। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, ওদের ক্ষেত্রে বাংলার এটা বাধ্যকতা নয়, ঠিক আছে, তাদের নেপালিটাও থাকবে আর কি। তো এই কারণে দার্জিলিং কালিম্পং ডিস্ট্রিক্টের এদের ক্ষেত্রে বাদ দিয়ে বাকিদের কথা, তাদেরটা ক্ষেত্রে বাদ দিয়ে বাকিদের জন্য এটা অ্যাপ্লিকেবল। বাংলাটা মাস মানে ইংলিশ থাকবে না, ইংলিশে লেখা থাকবে না, ঠিক আছে। আমাদের কোশ্চেন যেমন নর্মালি কি হয়, বাংলা আর ইংলিশ ভার্সন নর্মালি থাকে, এখানে বাংলা আর নেপালি থাকবে, ঠিক আছে, ইংলিশ ভার্সনে থাকবে না। আচ্ছা, নেক্সট, ফিমেল ক্যান্ডিডেটস আর এলিজিবল টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ। যারা ফিমেল ক্যান্ডিডেট তারা কেবলমাত্র লেডি কনস্টেবলের পুলিশের জন্যই অ্যাপ্লাই করতে পারবে। ওকে, নোটের পয়েন্টগুলো যেগুলো আছে, একটা দুটো পয়েন্ট একটু দেখিয়ে দিচ্ছি। মেল অ্যান্ড থার্ড জেন্ডার অর ট্রান্সজেন্ডার ক্যান্ডিডেট আর এলিজিবল টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ কনস্টেবল ইন কলকাতা পুলিশ। এগুলো তো জানো, এটা বলার কিছু নেই। এখানে পয়েন্টগুলো যদি কারোর মনে হয় একবার করে রিডিং করবে, বাড়িতে ফ্রি টাইমে একবার করে রিডিং করে নিতে পারো, ঠিক আছে। ইম্পর্টেন্ট জায়গা, আমি শুধু ইম্পর্টেন্ট জায়গাগুলোর উপর ফোকাস করছি, এটা নিয়ে অনেক স্টুডেন্টের প্রবলেম থাকে। এখানে আমি ইম্পর্টেন্ট জায়গাটা বলে দিই কি না, মিনিমাম ফিজিক্যাল মেজারমেন্ট অফ ক্যান্ডিডেট। এই ফিজিক্যাল মেজারমেন্টটা কেমন থাকে? মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ফিজিক্যাল মেজারমেন্ট থাকে 167 সেমি হাইট। 167 সেমি মানে কত? আমরা প্রত্যেকে জানি 1 ফুট মানে 12 ইঞ্চ, 1 ইঞ্চ মানে 2.54 সেমি, 1 ফুট মানে 30 সেমি, 30.488 হয়। তো অ্যাপ্রক্সিমেটলি এটা যেটা দাঁড়ায় সেটা হচ্ছে কত? প্রায় 5.5 ফুট, প্রায় 5.5 ফুট দাঁড়ায়। 160 167 প্রায় 5.5 ফুট, ঠিক আছে। এটা যদি হিসেব করো ওই 5.3 ডিগ্রি দাঁড়াবে, 5 ফুট 3 ইঞ্চির মতো আর কি, 5 ফুট 3 ইঞ্চির মতো এটা দাঁড়াবে। তুমি একটু হিসেব করে নিতে পারো, আর এটা 5.5 ফুটের মতো দাঁড়াবে। ওয়েট যদি বলা হয় ছেলেদের ক্ষেত্রে, এটা কি বলা আছে? 57 কেজি। 53 কেজি কাদের জন্য? এখানে দুটো পার্ট ভাগ করেছে ছেলেদের, একটা হচ্ছে গোর্খা বা গাড়োয়ালি বা রাজবংশী বা শিডিউল ট্রাইবস, এদের জন্য এই হাইট এবং ওয়েট দেওয়া আছে। আর মেল ক্যান্ডিডেট এগুলো বাদ দিয়ে যারা, তাদের জন্য এটা দেওয়া আছে। তো এটা মেল ক্যান্ডিডেটদের জন্য। তাহলে নর্মালি জেনারেল বেশিরভাগ যারা থাকে তাদের ক্ষেত্রে তাহলে কি দেখলে 5.5 ফুট হাইট, ওয়েটটা 57 কেজি। চেস্টের ব্যাপারটা কি আছে? 78 সেমি উইদাউট এক্সপ্লেনেশন, মানে বুক ফুলিয়ে তোমাকে 83 করতে হবে, 5 সেমি বেশি, আর বুক না ফুলিয়ে 78 সেমি থাকতে হবে। এখানে সেই একই পরিমাপ দেখে নেবে, ঠিক আছে। 30.48 হচ্ছে কি, আমরা যেটা জানি 1 ফুট মানে 30.48 সেমি। ওকে, তো এইটা আশা করি বুঝে গেছো। এবার হচ্ছে ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রেও একই কথা, এখানে দুটো ভাগ করা হয়েছে, গোর্খাদের জন্য আলাদা, রাজবংশী শিডিউলদের জন্য, আর আদার্স ক্যান্ডিডেটের জন্য আলাদা। কি দিয়েছে? 160 মানে 5 ফুট 3 ইঞ্চি অ্যাপ্রক্সিমেটলি, ঠিক আছে। আর ওয়েটটা হচ্ছে 49 কেজি, নর্মাল ফিমেল ক্যান্ডিডেট। চেস্টের ক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল, এটা দেখা হয় না, এইটা শুধু দেখা হয় হাইট আর ওয়েট। 5 ফুট 3 ইঞ্চির কাছাকাছি, 160 সেমি, ওয়েট হচ্ছে তোমার 49 কেজি। ওকে, বেশ। এবার হচ্ছে থার্ড জেন্ডার। থার্ড জেন্ডার যারা আছো তাদের ক্ষেত্রে হাইটটা আর ওয়েটটা দেখে নাও। 163 52, আর সেখানেও গোর্খাদের জন্য আলাদা ভাগ করা আছে 155 48, ঠিক আছে। তো যাই হোক, যে যেখানকার ভালো করে দেখে নাও, এটা ভীষণ ইম্পর্টেন্ট, এখানে ছাড়বে না, এটা ভালো করে দেখে নেবে। ওকে, নেক্সট আসি, পরীক্ষাতে আমাদের কেমন টাইপের কোশ্চেন থাকছে বা কি কি ব্যাপার থাকছে। দেখো, মেথড অফ রিক্রুটমেন্ট। এখানে কি বলা হচ্ছে মেথড অফ রিক্রুটমেন্টে? বলছে দ্য পোস্ট অফ কনস্টেবল আর লেডি কনস্টেবল ইন দ্য কলকাতা পুলিশ শ্যাল বি ফিল
off on the basis of the qualifying the preliminary written test, which will act as screening examination followed by the physical measurement test PMT বলি আর physical efficiency test PET বলি, final little examination and interview to be conducted by the West Bengal Police। মানে কি আছে মোট, সবার প্রথমে তোমাকে দিতে হবে প্রিলিমিনারি রিটেন টেস্ট, যেটা কত নাম্বারের হয় 100 নাম্বারের। কত টাইম থাকে 1 ঘন্টা। 100 নাম্বারের প্রিলিমিনারি টেস্ট যেটা টাইম থাকে 1 ঘন্টা, কোশ্চেন থাকে 40টা জেনারেল স্টাডিজ, জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ, ম্যাথ থাকে এলিমেন্টারি ম্যাথামেটিক্স মাধ্যমিকের লেভেলে 30টা, রিজনিং থাকে 30টা, এই হচ্ছে 100টা। এটা হচ্ছে প্রিলিমিনারি রিটেন টেস্ট, ঠিক আছে। এখানে প্রতিটা কোশ্চেন 1 নাম্বার করে থাকে এবং ভুল করলে নেগেটিভ মার্কিং যেটা হয় 4টেতে একটা ভুল 1/4 করে নাম্বার বাদ যায়। মানে ধরো তুমি 4টে ভুল করলে 1 নাম্বার কাটা যাবে। 4টে যদি ভুল করো তাহলে 1 নাম্বার কাটা যাবে। 4টে যদি ভুল আনসার মারো তাহলে 1 নাম্বার কাটা যাবে। নেগেটিভ মার্কিং 1/4 করে থাকছে এবং তোমার এই হচ্ছে 100 নাম্বারে প্রিলিমিনারি রিটেন টেস্ট পরীক্ষা। আশা করি বুঝে গেছো। নেগেটিভ মার্কিংয়ের ব্যাপারটা ভালো করে খেয়াল রেখো, উল্টাপাল্টা মারতে যেও না, ঠিক আছে। যেটা একদম মনে হচ্ছে যে হ্যাঁ 70% কি 80% চান্স এটা হতে পারে, সেটা ঠিক আছে, সেটা মারতে পারো, কিন্তু এমনি মানে পরীক্ষা হলে চোখের পাতা ছিঁড়ে রাম লক্ষণ সীতা ভরত করে ওরকম মারতে যেও না, তাহলে জীবনে পাস করতে পারবে না, ঠিক আছে। তাহলে 1 ঘন্টার পরীক্ষা। হ্যাঁ, কোশ্চেন পেপারটা কি ভাষায় হবে? বাংলা এবং নেপালি ভাষাতে। কোশ্চেনের পেপার থাকবে বাংলা এবং নেপালি ভাষাতে, ইংলিশ ভাষাতে কিন্তু থাকবে না। বেশ, এটা প্রথমে প্রিলিমিনারি টেস্ট হয়ে গেল। এখানে তুমি একটা কাট অফ আসবে, যা আসুক এখন তোমার ভেবে লাভ নেই, এখান থেকে করে তুমি নেক্সট তোমাকে যদি তুমি চান্স পাও, নেক্সট কাট অফ যদি ক্লিয়ার করতে পারো তাহলে চলে আসবে পিএমটি, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। Physical measurement test. The marks obtained by a candidate in the preliminary written test will not be considered for preparing final written merit list. এই যে নাম্বারটা তুমি এখানে যা পাবে সেটা কিন্তু ফাইনাল মেরিট লিস্টে কোনো কাজে লাগবে না, ঠিক আছে। এটা কিন্তু কিছু নেবে না, এটা শুধু জাস্ট কাট অফ ক্লিয়ার করা নেক্সট এক্সামের জন্য। যেমন তুমি মানে প্রথমে ক্লাস 8 পাস করলে, মাধ্যমিক পাস করে গেলে মানে তোমাকে চাকরি দিয়ে দেবে এমনটা না, তুমি নেক্সট ধাপে যাওয়ার জন্য রেডি। ওকে, তো এখানে তেমনি নেক্সট ধাপ কি থাকছে? পিএমটি, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। এখানে কি থাকছে? ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট মানে ওই যে হাইট আর ওয়েটটা দেখালাম সেইটা চেক করা হবে তোমার ঠিকঠাক আছে কিনা, ঠিক আছে। তো সেটা চেক হবে। এটার পরে থাকছে তোমার পিইটি, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এখানে কি থাকে? এখানে মেল ক্যান্ডিডেটদের জন্য থাকছে 6 মিনিট 30 সেকেন্ডে, 6 মিনিট 30 সেকেন্ডে 1600 মিটার রান। এটা তুমি তখনই পারবে যদি তুমি এখন থেকে হ্যাবিট করো রেগুলার, কারণ অত সোজা নয়। আমি অনেককেই দেখেছি, আমিও মাঠে যখন দৌড়াতে যাই তখন দেখেছি অনেককে যে পারেই না দৌড়াতে, জাস্ট হাঁপাচ্ছে, একটু গিয়েই কেমন হয়ে যাচ্ছে। তো এটা অত সোজা নয়, তাই এটা এখন থেকে হ্যাবিট না করলে পারবে না। তো মেল ক্যান্ডিডেট জন্য থাকছে কি 1600 মিটার রান, 6 মিনিট 30 সেকেন্ড টাইম পাওয়া যাবে। ফিমেলদের জন্য 4 মিনিট টাইম থাকবে, 800 মিটার রান থাকছে। থার্ড জেন্ডারদের ও একই 800 মিটার রান, কিন্তু সময়টা একটু কম, 3 মিনিট 30 সেকেন্ড। এবার তারপরে বলছে দ্য এক্স সার্ভিসম্যান অ্যাবভ 35 ইয়ার্স অফ এজ, তাদের ক্ষেত্রে এটাতে একটু রিল্যাক্স করা আছে। সেটা কি না, 3.5 মিনিট মেল ক্যান্ডিডেটদের 800 মিটার দৌড় দিতে হবে, 4.5 মিনিট ফিমেল ক্যান্ডিডেট বা থার্ড জেন্ডারদের জন্য 800 মিটার দৌড় দিতে হবে। এই হচ্ছে এটা পিইটি। এই দুটোতে যদি তুমি কোয়ালিফাই করে যাও তাহলে মজা পেও না, এখান থেকে তোমার কোনো চাকরি হচ্ছে না, এটা জাস্ট নেক্সট ধাপে যাওয়ার জন্য। মানে ফাইনাল মেরিট লিস্টে এর পরেও নাম না আসতে পারে, ঠিক আছে। তো এর পরে শুরু হচ্ছে আসল যুদ্ধ। এই পর্যন্ত নর্মালি প্রচুর স্টুডেন্ট করবে, অনেকেই এগিয়ে যাবে এই পর্যন্ত, ঠিক আছে। এরপরে হচ্ছে আসল যুদ্ধ, সেখানে কি থাকছে চলো দেখে নিই। এরপরে যেটা আসল যুদ্ধে আমরা নামবো সেখানে থাকছে ফাইনাল রিটেন এক্সাম। এখানে একটা পয়েন্ট নাম্বারও ইম্পর্ট্যান্ট, গুরুত্বপূর্ণ। পয়েন্টের জন্য মেরিট লিস্ট থেকে বাদ চলে যেতে পারো। ফাইনাল রিটেন এক্সাম থাকছে 85 নাম্বারের উপর, 85 মার্কস। যখন তুমি ওখানে সব কিছু কোয়ালিফাই করে ফেলেছো তখন তুমি ফাইনাল এক্সামে বসতে পারবে। সেখানে 85 নাম্বারের এক্সাম থাকবে। 85 নাম্বার এক্সামের জন্য টাইম কত পাচ্ছ? 1 ঘন্টা। টাইমটা 1 ঘন্টাই থাকছে, 1 ঘন্টা টাইম পাচ্ছ। আগে 100 নাম্বার ছিল, এটা থাকছে তোমার
1 ঘন্টায় 85 নাম্বার। প্রতিটা কোশ্চেন সেই 1 নাম্বার করে থাকবে। এখানে শুধু 10 নাম্বার ইংলিশ আসবে, বাকি জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল নলেজ 25, এলিমেন্টারি ম্যাথমেটিক্স 25, রিজনিং 25, মানে ম্যাথ আর রিজনিংটা 30 থেকে 25 হয়ে গেল, জেনারেল অ্যাওয়ারনেস 40 থেকে 25 হয়ে গেল, সঙ্গে ইংলিশ 10 নাম্বার অনলি থাকবে। ঠিক আছে, তো এই হচ্ছে মেনের সিলেবাস। এবার আগের মতোই নেগেটিভ মার্কিংটা একই, 4টে ভুল করলে 1 নাম্বার বাদ যাবে, নেগেটিভ মার্কিং সেই 1/4। ওকে, এই দাঁড়ালো তোমার ফাইনাল রিটেন এক্সাম। এখানে পয়েন্ট নাম্বারও গুরুত্ব দেবে, কেন ফাইনাল মেরিট লিস্ট দেখা হবে এই নাম্বারটার উপরে। তাই এখানে খুব ভালো করে পড়তে হবে এবং পিলির প্রিপারেশন যেভাবে নেব মেনও সেইভাবেই চলবে এবং তাতে ইজিলি হয়ে যাবে। কোশ্চেন খুব হাই হবে যে এমন ব্যাপার নয়, একই লেভেল থাকবে প্রায় পিলির মতো, কিন্তু পড়াশোনা এত ফাস্ট করতে হবে, এতটা থাকবে, কারণ ইংলিশ আসছে আবার ভাবতে সময় যায়, তো সেগুলো একটু দেখতে হবে। তাই একটু সিরিয়াসভাবে পড়াশোনা করতে হবে। এখানে তুমি যত পয়েন্ট নাম্বার বাড়াবে তত কাজে দেবে। 85 টার্গেট করেই এগোতে হবে, যত পয়েন্ট বেরোবে তত ভালো হবে। ওকে, চলো নেক্সট। তারপরে থাকছে 85 নাম্বারের পরে বাকি থাকছে 15 নাম্বারের ইন্টারভিউ। 15 নাম্বারের ইন্টারভিউতে সুযোগ থাকছে। 15 নাম্বারের ইন্টারভিউতে তাহলে ফাইনাল রিটেন এক্সাম হয়ে যাওয়ার পর এগুলো সব ওএমআর বেস পরীক্ষা হবে, হয়ে যাওয়ার পর তোমার চলে আসছে কি ইন্টারভিউ। ইন্টারভিউ থাকছে 15 নাম্বারের। এখানে কি করা হবে, এই ফাইনাল এক্সাম হয়ে যাওয়ার পর বলছে লিমিটেড নাম্বার অফ ক্যান্ডিডেট উইল বি কল ফর ইন্টারভিউ ইন অ্যাকর্ডেন্স উইথ মেরিট। ইন দ্য ইন্টারভিউ দ্য জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড সুটেবিলিটি অফ দ্য ক্যান্ডিডেটস ফর পাবলিক সার্ভিস উইল বি টেস্টেড। মানে কি, ধরো সাপোজ কথার কথা, তুমি এখানে ভালো স্কোর করলে, ভালো স্কোর করে তুমি মেরিট লিস্টে এবার পেয়ে তুমি সেখানে দেখা যাচ্ছে, মানে তুমি প্রথমে ইন্টারভিউতে ডাক পেলে, ধরো ইন্টারভিউতে এখানে কিন্তু খুব কম, এ লিমিটেড নাম্বার অফ ক্যান্ডিডেট, প্রচুর সবাই যে ডাকবে তার নয়, এখানে একটা কাট অফের ব্যাপার থাকবে, সেখান থেকে এটা গেল। ওকে, এবার কি চেক করা হবে, এবার চেক করা হবে তুমি তো কনস্টেবলের পোস্টে থাকবে, তো সেখানে কি হচ্ছে মানুষের সাথে কেমন কথাবার্তা বলা। একজন দেখা গেল যে সব কিছু ঠিক আছে কিন্তু খুব রুড ব্যবহার করে, কথা বলার থ্রু খুব বাজে, যে কাউকে খুব বিরক্ত হয়ে যাবে এমনভাবে কথা বলে, তো সেই ক্ষেত্রে প্রবলেম। তো সেই কারণে তোমার যাতে বলা খুব সুন্দর হয় সেটা খুব গুরুত্ব দেবে। তাই ইন্টারভিউতে এটা হাইলাইট করে দেওয়া আছে, ক্যান্ডিডেটস অ্যাবিলিটি টু স্পিক ইন বেঙ্গলি উইল অলসো বি টেস্টেড ইন হিজ অর হার ইন্টারভিউ। ইন্টারভিউতে কিন্তু ওর কথা বলা ধরন এবং কিভাবে বাংলাতে কথা বলছে, কতটা সুন্দর কথা বলছে, সেটা খুব ইম্পর্টেন্ট দেবে এখানে। ওকে, তাহলে এই লিমিটেড নাম্বার অফ ক্যান্ডিডেটস উইল বি কল ফর ইন্টারভিউ। আর কি বলা আছে যে the general awareness and suitability of the candidates for public service will be tested. Candidate ability to speak in Bengali will also be tested in his or her interview. On the basis of the marks obtained in the final little exam and the interview, a merit list of the provisionally selected candidate will be PPR by the West Bengal Board. ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের দ্বারা এই 15 নাম্বার আর 85 নাম্বারের উপর বেস করে ফাইনাল মেরিট লিস্ট বেরোবে। ওকে, এই হচ্ছে মেন গল্প। ওকে, এবার যেটুকু আমাকে খেয়াল করতে হবে সেটা কি, ফর্ম ফিল আপ করার সময় কিছু কিছু জায়গা আমাকে খেয়াল রাখতে হবে, বাকি আর কিছু খেয়াল রাখার দরকার নেই বা বাকি কিছু আমার জানারও এই মুহূর্তে দরকার নেই। আমার মেন যে জায়গাটা থাকবে সেটা ফর্ম ফিল আপ করার সময় কত টাকা লাগছে সেটা তো দেখলো। অল ক্যাটাগরিজ এক্সেপ্ট শিডিউল, মানে কোনো কাস্ট থাকলে তাদের ক্ষেত্রে বাদ দিয়ে, কাস্টেরদের ক্ষেত্রে নীল আছে, মানে শিডিউল কাস্ট আর শিডিউল ট্রাইবের ক্ষেত্রে নীল আছে, কোনো টাকা লাগবে না, শুধু প্রসেসিং ফিটা 20 টাকা করে লাগবে, আর এদের ক্ষেত্রে 170। তো এই হচ্ছে তোমার ফিসটা যা লাগছে। এবার ফর্ম ফিল আপ করতে গেলে এই যে জায়গাটা, এর নিচের যে পয়েন্টটা বলা হয়েছে এই জায়গা থেকে, এটা প্রত্যেকে বাড়িতে ভালো করে পয়েন্ট ধরে ধরে পড়বে। যেমন একটা কথা যে তোমরা অনেকে ছবি দাও, বহুত পুরনো ছবি, একটা স্টাইলিশ ছবি আছে চলো এটা দিয়ে দিই, ওরকম করবে না। রিসেন্ট ছবি দেবে, 3 মাসের বেশি যেন পুরনো না হয়, নট মোর দেন 3 মান্থ ওল্ড। জেপিজি ফরম্যাট, এগুলো সব মাথায় রাখবে, কত কেবির মধ্যে রাখতে হবে এগুলো খুব ভালো করে পড়বে। যদিও ফর্ম ফিল আপ যেদিন থেকে শুরু হচ্ছে সেটা কত তারিখ, 1 তারিখ, মার্চের 1 তারিখ থেকে। যদিও তুমি পরে এডিটিং অপশান পাবে 7 দিনের জন্য, কিন্তু চেষ্টা করো একদম অ্যাকুরেট করার, এগুলো ভালো করে পড়ে, এডিটিং অপশানের যেন প্রয়োজন না হয়। ঠিক আছে, তাহলে আমাদেরকে এই জায়গাগুলো খেয়াল করতে হবে, এগুলো খুব ভালো করে প্রতিটা পয়েন্ট পড়বে
কিভাবে মানে কি এগুলো যারা পরীক্ষা একবার করে দিয়েছো তাদের ক্ষেত্রে ঠিক আছে, তারা জানো, তাও একবার করে রিডিং করবে। সবসময় একটা জিনিস ভাববে, কোনো এক্সামে বসার আগে নিজেকে ভাববে তুমি শূন্যতে আছো, তবে শিখতে পারবে বা কোয়ালিফাই করতে পারবে। তুমি যদি ভাবো আমি সব জানতা, তাহলে ফেল করার চান্স অনেক বেশি হয়ে যায়। বেশ, আর এখানে আলোচনা করার বলতে এই যে এডিটিং উইন্ডো দেওয়া হবে। এডিটিং উইন্ডো 7 days will be given to the applicant who want to edit or rectify their personal information already submitted in their application form. The period of this editing window will be available from 1/4 এপ্রিলের 1 তারিখ থেকে এপ্রিলের 7 তারিখ, এই সময় এডিটিং উইন্ডো পাবে। আর মার্চের 1 তারিখ থেকে কিন্তু 29 তারিখ ওই টাইমটা কিন্তু ফর্ম ফিল আপ করার সময় থাকছে, ঠিক আছে। এটা কোথায় দেওয়া আছে, এই যে পেয়ে গেছি দেখো। পিরিয়ড অফ অ্যাপ্লিকেশন উইন্ডো ফর সাবমিটিং অ্যাপ্লিকেশন থ্রু অনলাইন মোড অনলি উইল রিমেন অপারেটিভ ফর দ্য পিরিয়ড মার্চের 1 তারিখ থেকে শুরু 29 তারিখ পর্যন্ত, ঠিক আছে। আর এডিটিং উইন্ডো পাচ্ছ এপ্রিলের 1 তারিখ থেকে 7 তারিখে। দুটো ডেট কিন্তু খেয়াল রাখো। প্রচুর স্টুডেন্টের এই একটা সমস্যা আছে কি, যে লাস্ট দিন গিয়ে ফর্ম ফিল আপ করা। এটা করো না, এটাতে অনেক সময় ফেসে যায় অনেক স্টুডেন্ট। একজন ফোন করে বলছে, স্যার আজকে তো 12টা পর্যন্ত ফর্ম ফিল আপের সময় ছিল, আমি তো ভাবছি আরও পরে হবে, রাতের দিকে করব। এই সমস্যা হয়ে গেছে। এই টাইমটা দেখবে কখন পর্যন্ত থাকছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে লাস্ট দিনের জন্য নয়, তুমি 20 তারিখের মধ্যে চেষ্টা করো ফর্ম ফিল আপ করে নিতে, এবং ভালো করে দেখে ফর্ম ফিল আপ করার আগে কী কী লাগছে সেগুলোকে সুন্দর করে গুছিয়ে নিয়ে তারপর করো। ওকে, ভালো থেকো। আশা করি প্রত্যেকে সিরিয়াসভাবে পড়াশোনা করবে, কারণ এখন সিরিয়াসভাবে পড়াশোনা করার স্টুডেন্টের সংখ্যা কমে গেছে, ঠিক আছে। ভালো থেকো।